This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই নজর রাখবো কার্তুজ কাণ্ডের খবরে। কার্তুজ কাণ্ডে গ্রেফতার আরও এক বিবাদী বাগের অস্ত্রের দোকানেরই আরও এক কর্মী গ্রেফতার। কার্তুজ পাচারের ঘটনায় প্রশ্নে পুলিশের ভূমিকাও। স্টক এবং রেজিস্টার দেখার দায়িত্ব কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশনের। কিন্তু কোথায় নজরদারি উঠছে প্রশ্ন। কার্তুজ পাচার চক্রের এপিসেন্টার বিবাদী বাগের বন্দুকের দোকান। এই প্রশ্নটা উঠছে কারণ কার্তুজ পাচার কাণ্ডে গ্রেপ্তার ওই দোকানেরই আরও এক কর্মী। আগে গ্রেপ্তার হয়েছিলেন দোকানের দীর্ঘদিনের কর্মী জয়ন্ত দত্ত, আর এবার দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি থেকে শান্তনু সরকার নামে ওই দোকানের আরও এক কর্মীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীদের দাবি, ধৃত ফারুকের থেকে উদ্ধার হওয়া বন্দুক হাজি রশিদকে বিক্রি করেছিলেন শান্তনু। পরে ফারুককে সেই বন্দুক বিক্রি করে রশিদ। ধৃত শান্তনুর বাড়িতে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা শান্তনু সরকারের বাড়ি, আর এই বাড়ি থেকেই রাত 11টার সময় তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। শান্তনু সরকার 2004 সাল থেকে কলকাতায় বন্দুকের দোকানে কর্মরত ছিলেন, এমনটাই জানাচ্ছেন তার পরিবারের লোকজন। যদিও এই মুহূর্তে বাড়িতে কিন্তু তার পরিজনেরা রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন যে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তারা জানেন না। আপনি কে হন শান্তনু? আমি মা হই। আর ছেলে কি করতো, কি কাজ করতো? ছেলে এনসিদাতে কাজ করতো। মানে কি, কোন দোকান ওটা? এনসিদা বন্দুকের দোকানে। কত বছর কাজ করছিল ছেলে? 2004 থেকে। এর আগে কি কখনো পুলিশ ধরেছিল? না 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 না, কোনো দিন এরম কেস হয়নি। সূত্রের খবর, বিবাদী বাগের অস্ত্রের দোকানের স্টকে বিস্তর গড়বেন। এসটিএফ এর দাবি, দোকানের স্টক রেজিস্টারের দায়িত্বে ছিলেন শান্তনু। এই পরিস্থিতিতে কার্তুজ কাণ্ডে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে কবে কত সংখ্যক কার্তুজ বিক্রি হচ্ছে, কার কাছে কবে কি বন্দুক বিক্রি করা হচ্ছে, এমনকি দোকানে কত সংখ্যক কার্তুজ এবং বন্দুক রয়েছে তার বিস্তারিত রিপোর্ট পাঠাতে হয় পুলিশকে। আর দোকানের তরফে পাঠানো সেই রিপোর্টের সঙ্গে দোকানের বাস্তব স্টক এবং রেজিস্টার মিলিয়ে দেখার দায়িত্ব রিজার্ভ ফোর্সের অন্তর্গত আর্মস অ্যাক্ট সেকশনের। আর এবার সেই আর্মস অ্যাক্ট সেকশনের নজরদারি কোথায় তা নিয়েও কিন্তু প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করেছে। উনি স্টক রেজিস্টার মেনটেন করতেন না, যদিও করে থাকে তাহলে প্রত্যেকটা বন্দুক গুলি প্রত্যেকটার আপডেট কিন্তু পুলিশের কাছে থাকার কথা এবং মালিক কিন্তু সেই আপডেটটা দিতে বাধ্য। পুলিশের সমালোচনায় সরব হয়েছেন খোদ বিধানসভার অধ্যক্ষ। আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা অধ্যক্ষ মনে করি যে এটা পুলিশের ব্যর্থতা। ওসব নাটক আগে পারমিশন নিয়েছে যে দিদি এই দুটো কথা বলবো, দিদি বলে আচ্ছা ঠিক আছে যা একবারই বলবি, তারপরেও বলেছে। জীবনতলায় কার্তুজের পাহাড় উদ্ধার নিয়ে যখন তোলপাড় রাজ্য, সেই আবহে মুর্শিদাবাদে ফের উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার 3টি দেশি পিস্তল ও 7 রাউন্ড তাজা কার্তুজ। আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের বিষয়, রাজ্য এ ব্যাপারে সঠিক আইন শৃঙ্খলা দেখতে পাচ্ছে না এবং তার পরিণতিতে এই ঘটনা ঘটছে এবং তার প্রমাণ আমরা হাতে নাতে পেলাম। শাসক দলের কর্মী হওয়ার কারণেই তো পুলিশের কাছে ছাড় পায়। এই অদ্ভুত র্যাকেটটা যে বৈধ অস্ত্র ব্যবসায়ী, বৈধ বন্দুকের বা গুলির দোকানের আড়ালে যে র্যাকেট চলছে সেটাকে ধরেছে, সেখান থেকে একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, এ তো পুলিশ ভালো কাজ করছে। বাংলায় দিকে দিকে গুলি, বোমাবাজি, খুন, জখম, আর কত অস্ত্র মজুদ বাংলায়, বাড়ছে উদ্বেগ। সুপ্রিয় গুহ, অভিজ্ঞান নস্কর ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরে নজর রাখবো কলকাতা মেডিকেলে র্যাগিং এর অভিযোগ। সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ দ্বিতীয় বর্ষের পড়ুয়ার। ন্যাশনাল মেডিকেল কমিশনে অভিযোগ দায়ের। অভিযোগের নিষ্পত্তি করতে বৈঠকে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটি। পরে খবরে নজর রাখবো ফের আক্রান্ত আইএসএফ কর্মী। মিনাখার পদ্মপুকুর এলাকায় আইএসএফ কর্মী সিরাজুল মোল্লাকে বন্দুকের বাঁট দিয়ে মারার অভিযোগ। গুরুতর অবস্থায় প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতালে, পরে কলকাতায় স্থানান্তর করা হয় তাকে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন কুমারজলের পঞ্চায়েত প্রধান আকবর গাজী। দিবালোকে দুনালা বন্দুকের বাঁট দিয়ে আজিজুল মোল্লা নামক এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করে এবং তাকে বসিরহাট হসপিটালে ভর্তি করা হলে
বসিরহাট হসপিটাল থেকে রেফার করে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করে এবং তার অবস্থা এখন আশঙ্কাজনক। আমরা আইএসএফ এর পক্ষ থেকে এই অত্যাচার তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীর এই অত্যাচারকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের কুমারজল অঞ্চলে আজ মানে কালকে 16 তারিখ, আজ 17 তারিখ, কোনো খবরই নেই যে কোনো মারধর করেছে কেউ, এরকম কোনো খবর আমার কাছে নেই। বাড়ি ভাঙা করে সকলে মিলে গিয়েছিলেন মহাকুম্ভে, সেই সুযোগে ফ্ল্যাটের তালা ভেঙে সর্বস্ব লুট করে সম্পদ দুষ্কৃতীদের। বর্ধমানের রেনেসার ঘটনা। রেনেসা উপনগরীর 10, 11 ও 12 নম্বর টাওয়ারে 2টি ফ্ল্যাটে চুরির পর আরও একটি ফ্ল্যাটে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা। লুট নগদ 40,000 টাকা, 2টি এটিএম কার্ড ও বেশ কয়েকটি রূপোর কয়েন ও সোনার গয়না। 11 নম্বর টাওয়ারের ফ্ল্যাটে তালা ভেঙে চুরি করতে গেলে তালা ভাঙার শব্দে আবাসিকদের ঘুম ভেঙে যায়। দুষ্কৃতীরা চম্পট দেয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতীদের ছবি। রাতে নিরাপত্তারক্ষী না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। পরে খবরে নজর রাখবো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে অতিথি সেজে চুরি। শিলিগুড়িতে অভিনব চুরির কায়দায় হতবাক পুলিশও। জালে শিব মন্দিরের বাসিন্দা মনোজ চৌধুরী। প্রধাননগরের এক বিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত ছবি দেখতে পায় পুলিশ। সেই ছবি দিয়ে সামাজিক মাধ্যম অনুষ্ঠান বাড়িতে প্রচার চালানো হয়। এর মাঝেই সেবক রোডের এক বিয়ে বাড়িতে অতিথি সেজে হাজির হয় মনোজ। তাকে দেখে চিনে ফেলেন এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। দেখা মাত্রই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অনুষ্ঠান বাড়িতে পৌঁছে মনোজকে গ্রেফতার করে। পরে খবরে নজর রাখবো কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রীর পাকিস্তান যোগের অভিযোগে তপ্ত জাতীয় রাজনীতি। সম্মুখ সমরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জোরহাটের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। অসম মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আজ পাকিস্তানি নাগরিক আলী তকির শেখ এবং অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে ইউপিএ এবং বিএনএস এর গুরুতর ধারায় মামলা রুজু করেছে সে রাজ্যের পুলিশ। তাতে গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কোলবার্নের নাম না থাকলেও বিতর্ক থামেনি। আসামের মুখ্যমন্ত্রীর দাবি, আদতে ব্রিটিশ নাগরিক এলিজাবেথ ইসলামাবাদে থাকাকালীন কাজ করতেন আলী তকির শেখের নেতৃত্বাধীন সংস্থায়। Srimati Elizabeth Gogoi is a British Nagorik. Being British Nagorik, how she can participate in the election process of Assam, whether she has violated visa condition, that will be flagged to the government of India. Nobody can interfere in the electioneering. All the visuals are available there of her active election campaign for a political party, for a particular political party in Assam. এমনকি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট নলেজ নেটওয়ার্ক বা CDKN নামে একটি সংগঠনের হয়েও কাজ করেছেন গৌরব জয়া। হিমন্তের আশঙ্কা, ভারত বিরোধী কাজে লিপ্ত ছিল তকিরের সংস্থা। আসামের সাম্প্রদায়িক সমস্যা তৈরিতে মদত দেওয়ার অভিযোগও করেছেন তিনি। একই সঙ্গে হিমন্তের দাবি, বিয়ের পরেও গৌরব গগৈর স্ত্রী ইসলামাবাদে গিয়েছিলেন। স্বতঃপ্রণোদিত হয়ে তাঁরা যাতে তদন্তে সহযোগিতা করেন, পাসপোর্টের তথ্য প্রকাশ্যে আনার আহ্বানও জানান আসামের মুখ্যমন্ত্রী। লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈয়ের পাল্টা অভিযোগ, আগামী বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই বিজেপির তরফে বিভ্রান্তিকর অভিযোগ তোলা হচ্ছে। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গৌরব। असम के सभी लोगों ने मुख्यमंत्री का चेहरा देखा और देख के ही पता चल गया कि कुछ गड़बड़ है। मुख्यमंत्री में के मन में कुछ चिंता है और वो होना स्वाभाविक है, क्योंकि मुख्यमंत्री डरे हुए हैं और डर के कारण हर दिन अपनी स्थिति को वो बदलते रहते हैं। वी आर कॉन्फिडेंट ऑफ आवर पोजीशन। If they want to do an investigation, they can go ahead. We are confident of where we are. অশান্ত পদ্মা পার, লাগাতার চলছে সংখ্যালঘু নিপীড়ন। এই আবহেই এদিন জুলাই আগস্টে অত্যাচারে মৃত পুলিশ কর্মীদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বললেন শেখ হাসিনা। আশ্বাস দিলেন বিচার হবে, তিনি বাংলাদেশে ফিরবেন। আমি আসি, আমি অবশ্যই এর বিচার ইনশাআল্লাহ একদিন করবই করব। আর যতই দায় মুক্তি দিক, এই হত্যার দায় মুক্তি হয় না, হত্যার বিচার হয়। আমার বাবা, মা, ভাই, 3 ভাই, তার সবাইকে যখন হত্যা করেছিল তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছি। ইনশাআল্লাহ এই পুলিশ হত্যার বিচারও আমরা করব একদিন, খালি দোয়া করে আমি বিচার করব। আর আমি সবসময় দোয়া করি বাচ্চাদের দেখাশোনা করেন, যা দেখে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়াবো। এরকম অরাজকতা, এত অন্যায়, এত অবিচার আল্লাহ সইবে না।
এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। ফের শহরে অগ্নিকাণ্ড। সল্টলেকের ডিএ ব্লকের দোতলা বাড়িতে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে আগুনের মোকাবিলায় দমকলের 3টি ইঞ্জিন। আরো বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জিত প্রতিনিধি। রঞ্জিত, কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো দীপ, সল্টলেকের ডিএ ব্লকের 4 নম্বর বাড়ির দোতলায় হঠাৎ করে আগুন দেখতে পায় স্থানীয় মানুষজন। খবর যায় দমকলের 3টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে। আগুন নেভানোর ক্ষেত্রে তারা সমস্ত রকম সহযোগিতা করছে। এই মুহূর্তে আগুনকে অ্যারেস্ট করা গেলেও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লাগলো। বুঝতে পেরেছি রঞ্জিত, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। শ্রী চৈতন্যদেবের 539তম জন্মোৎসব উপলক্ষে বাগবাজার মাঠে মেলার আয়োজন। উদ্যোক্তা গৌরীয় মিশন। গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা, চলবে 19 তারিখ পর্যন্ত। মেলায় নানান জিনিসের পসরা। গৌরীয় মিশনের উদ্যোগে 11তম মেলায় ধর্মীয় সম্মেলনে হাজির হয়েছিলেন বহু মানুষ। এই বঙ্গদেশের মানুষ তারা চৈতন্যদেবের নামে রাস্তায় নেমে হেঁটেছে কেন? প্রয়োজন আছে, ছিল, তারা প্রয়োজনীয়তা অনুভব করেছে। আর সেই জিনিসটাকে আমরা আবার এই বিগত 11 বছর পূর্বে আমরা একটা রিভাইভ করেছি। আমরা বিভিন্ন আমাদের সরকার যারা রয়েছেন রাজ্যের মধ্যে, অনেক সময় সেন্ট্রালেও যারা রয়েছে তারাও এসেছেন। আমরা চাই সকলের কানে চৈতন্যদেবের প্রেমবাণী পৌঁছাক। আমরা চাই প্রত্যেকের মধ্যে একটা চেতনা জাগুক। সেন্ট অগাস্টিন বয়েজ স্কুলের তরফে এবিসি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পড়ুয়াদের প্রাণবন্ত পারফরমেন্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এই অনুষ্ঠান মন কেড়েছে সকলের।